ঢালবো, ঢাললে বোঝা যাবে। উপরে কিছু অংশ অবশ্য তরল হয়ে আছে, সেটা আগে পড়ছে। আর জমাটা মনে সহজে বের হতেই চাবে না, এরকম একটা অবস্থা। দুঃখিত, আমি মনে হয় জমা মধুটা এইভাবে বের করতে পারবো না, হয় ঢোকটা কাটা লাগবে, তাহলে জমা মধুটা বের করতে পারবো, অথবা রোদের তাপে দিতে হবে, অথবা কোনোভাবে একটু তাপ দিলে তরলভাবে বের করতে পারবো। আর না হলে ঢোকটা কাটতে হবে, এইভাবে বের করা পসিবল হচ্ছে না এখন। দেখ, অনেক কষ্ট করে বের করতে হচ্ছে মধুটা, একবারে জমা হয়ে হালকা তাপ প্রয়োগ করতে হয়েছে, এরপরে মধুটা এইভাবে কষ্ট করে বের করতে হচ্ছে আর কি। অবশেষে অনেক প্রসেস করে, মানে অনেক কষ্ট করে, অনেক পদ্ধতি খাটায় এই জমা মধুটা ঢোক থেকে, ড্রাম থেকে বের করলাম। তো জমা মধুর স্বাদ আসলে আমার নিজেরও ভালো লাগে খাইতে। সেই স্বাদ, অমৃত মধু, জমা মধু। আসলে যে অর্ডার দিছে সে জানে জমা মধুর স্বাদটা কেমন। ওকে, ঠিক আছে, আমরা এখন এগুলা প্যাকেটিং করব। এই তো এইভাবে এখন এই প্রক্রিয়াতে, এই যে বয়ন প্রক্রিয়াজাত করা হচ্ছে। তারপর মানুষ এই জমা মধু দেখলে মনে করে যে এটা নকল মধু, চিনি দিয়ে বানানো। কারণ মধুটা জমে গেলেও যে মধু কণাগুলো অনেক হয়ে যায়, তো ঘন হয়ে যায়, দানা দানা হয়ে যায়, মানুষ মনে করে যেটা চিনি মিশ্রিত করে, চিনি দিয়ে বানানো। আসলে আমি জানি না চিনি দিয়ে এইভাবে গুলা করার পরে এটা জমে যাবে কিনা শীতে। তো মধুর ক্ষেত্রে এরকম হয়। আসলে মধু সম্পর্কে যাদের গাঢ় ধারণা আছে, গভীর ধারণা আছে, তারা অবশ্যই জানে, তাদেরকে বুঝাইতে হয় না। আর জমা মধুর স্বাদই আলাদা, টোটালি ভিন্ন। তরল মধুর থেকে জমা মধুর স্বাদটা টোটালি ভিন্ন। তো যাই হোক, আমরা বয়মটা ভরে ফেলছি, একটা বয়ম মোটামুটি রেডি হয়ে গেছে। এখন এই বয়মটা রেডি করি, কাস্টমারটা একটু বেশি করে নিবে। আসলে কাস্টমারটা জানে মানে জমা মধুর যে কি স্বাদ, সে কাস্টমারটা অনেক খেয়েছে, সে জানে। কাস্টমার না, আসলে আমার ফ্রেন্ড, একবারে বাল্যকালের ফ্রেন্ড, শৈশবকালের ফ্রেন্ড। দীর্ঘদিন একসাথে লেখাপড়া করছি, বিশেষ করে হেফজো যখন পড়ছি, সে হেফজো পড়ছে, হেফজো পড়াতে আমরা একসাথে ছিলাম। বয়ম একটা রেডি হয়ে গেছে, আর একটা মোটামুটি রেডি হয়ে গেল। তো আপনারাও যারা জমা মধু চান, দেওয়া যাবে।